সুনামগঞ্জের স্টেডিয়াম থেকে ২৬-এর নির্বাচন করতে আমরা হাজির হয়েছি আজকে সুনামগঞ্জ থেকে। এখানে মোট ৫টি সংসদীয় আসন, ১২টি উপজেলা, হাওড় বেষ্টিত এই জেলায় সিলেটের সবচাইতে যদি ওইভাবে বলেন মোটামুটি দরিদ্র একটা জেলা। এখানকার মানুষ বঞ্চিত বলে মনে করেন সবসময়। এখানকার মানুষের অনেক অভিযোগ, অনেক না পাওয়ার গল্প আছে। আমরা সেটা নিয়েই আজকে আলোচনা করব। সামনে ২৬-এর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন কিছু মানুষকে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে নির্বাচন করতে যাচ্ছেন, স্বতন্ত্র থেকেও করতে যাচ্ছেন, তাদেরকে আমরা এখানে হাজির করেছি। আমরা পরিচয় করে দিই যাদের সাথে আজকে আলোচনা করব। আমার ঠিক হাতের ডান পাশে মোহাম্মদ শিশির মনির, তিনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জামায়াত মনোনীত প্রার্থী, সুনামগঞ্জ ২। আমার ঠিক হাতের বাম পাশে রয়েছেন আবুল মনসুর মোহাম্মদ শওকত, তিনি আহ্বায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপি এবং মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ ৪ থেকে। আমার হাতের বাম পাশে একদম রয়েছেন জনাব ব্যারিস্টার আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি এবং তিনিও স্বতন্ত্র প্রার্থী, সুনামগঞ্জ ৩। একদম হাতের ডান পাশে রয়েছেন জনাব মাসুম হেলাল, তিনি সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ প্রেস ক্লাব। আপনাদের ৪ জনকেই স্বাগত জানাচ্ছি। আমার ঠিক অপোজিটে ক্যামেরার পেছনে রয়েছেন এখানকার সাধারণ মানুষ, তাদের প্রতিনিধি বাছাই করবেন আগামী নির্বাচনে। আমরা এই প্রোগ্রাম সাজিয়েছি এমনভাবে, আমার কিছু প্রশ্ন আছে এই এলাকা কেন্দ্রিক, এখানকার সংকট কেন্দ্রিক, এখানকার সম্ভাবনা কেন্দ্রিক। সেই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে উত্তর শুনবো এবং আপনারাও প্রশ্ন করতে পারবেন। বলে রাখি শুরুতেই, আমরা যখন কথা বলবো, কারো কথা যদি আপনাদের ভালো লাগে আপনারা ঠিক বলে চিৎকার করে উঠতে পারেন, কারো কথা যদি ভালো না লাগে আপনারা ঠিক না বলতে পারেন, কারো কথা যদি ভালো লাগে আপনারা হাততালি দিতে পারেন। ঠিক আছে, সবাই পরিষ্কার? ওকে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জনাব শিশির মনির, আপনি এখানে মোটামুটি একজন সেলিব্রিটি রাজনীতিবিদ এই সময়। ওভারঅল সুনামগঞ্জ নিয়ে যদি আপনার অবজারভেশনগুলো আপনি একটু বলেন, এখানকার মানুষ কেন নিজেদেরকে বঞ্চিত করে? এখানে গত ১৭ বছর ধরে এখানে যেভাবে মানুষকে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন উন্নয়নের নামে, আমরা সেই চিহ্নগুলো এখানে পরিষ্কার দেখতে পাই। আপনি একটু আপনার অবজারভেশন দিয়ে শুরু করি। এই সুনামগঞ্জ জেলার অনেকগুলো থানা আছে যে এক থানার সাথে আরেক থানার কোনো যোগাযোগ নেই, এমনকি জেলা শহরের সঙ্গেও যোগাযোগ নেই। আশ্চর্য হয়ে যাবেন, আমার এখানে আছে শাল্লা থানা, শাল্লা থানার সঙ্গে দিরাই থানার ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নেই। একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়নের কোনো কমিউনিকেশন নেই। এই কমিউনিকেশনটাই সবচাইতে বড় ডিফিকাল্টি তৈরি করেছে। সেকেন্ড প্রবলেম তৈরি করেছে বেকার সমস্যা। আমার অঞ্চলে দিরাই শাল্লা মিলে প্রায় ৪৫,০০০ যুবক আছে যারা কর্মক্ষম, কিন্তু কোনো কাজ বা চাকরি তারা পায় না। এবং একইভাবে পুরো সুনামগঞ্জে যদি আপনি খোঁজেন, লক্ষ লক্ষ যুবক যুবতী পাবেন যাদের কোনো কর্মসংস্থান নাই এবং এলাকাগত দিক থেকে প্রাইভেট কোনো কর্মসংস্থানের বিশেষ কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে শিল্প ইন্ডাস্ট্রি নাই, এখানে বাড়তি প্রাইভেট জব ক্রিয়েট করার মতো যে ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটি নাই। আরেকটা বড় জিনিস এখন হচ্ছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে মারাত্মক। আপনি যে সমস্ত জায়গায় হাওড় ছিল, যে সমস্ত জায়গায় খালবিল ছিল, যে সমস্ত জায়গায় বিল বাদল ছিল, তার একটা বড় অংশ শুকিয়ে যাচ্ছে, নাব্যতা কমে যাচ্ছে, খাল খননের অবস্থা একেবারেই নাজুক। ফলে এখানে এই তৃতীয় প্রবলেম এতই জটিল যে এগুলো কে সমাধান করবে, কিভাবে সমাধান করবে, আপাতত কারো কাছে স্পষ্ট উত্তর জানা নাই। গত ১৭ বছর ধরে এখানে বরাদ্দ তো কম আসে নাই। এখানে বড় বড় প্রজেক্টের কথা বলা হয়েছে, এখানে হাওড় কেন্দ্রিক প্রজেক্টের কথা বলা হয়েছে। আপনার ওখানে সেলিব্রিটি রাজনীতিবিদ ছিল আওয়ামী লীগের, তাদের সময়ও এখানে বড় বড় বরাদ্দের কথা আমরা শুনেছি। মানে মানুষের ভাগ্যের তো কোনো পরিবর্তন হয় নাই কেন? আমি আসলে কাউকে দোষ দিতে চাই না যে কার কারণে কি হলো না, কি হলে ভালো হতো। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যা হয়েছে তো হয়েছেই, ওখানে ফিরে গিয়ে তো কোনো ফায়দা হবে না। আমরা যদি এখন অতীত পূর্বপুরুষদের দোষ ধরতে থাকি তাহলে কেউ কোনো বেনিফিট পাবো না। বরং এখন হলো সামনের দিকে যদি আমরা লুক ফরওয়ার্ড করতে পারি আর এগুলোর জন্য বড় বড় উদ্যোগ নিতে পারি, আমার ধারণা সরকারি উদ্যোগেই সমাধান করতে পারবে না। দিরাই, শাল্লা, সুনামগঞ্জের লক্ষ লক্ষ লোক আছে যারা দেশের বাইরে থাকে।
ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায়, কানাডায় থাকে, তারা সৌদি আরবে থাকে, কাতারে, কুয়েতে, ফ্রান্সে, ইটালিতে থাকে। এদের ব্যক্তিগত যে সমস্ত ক্যাপাসিটি আছে, যদি কোনো বিশ্বাসযোগ্য নেতৃত্বের জন্ম এখানে হয় এবং আমরা পারি সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে, তাহলে এরকম বিশ্বাসযোগ্য নেতৃবৃন্দ তাদেরকে ডাক দিলে প্রাইভেট উদ্যোগেই বহু জিনিসের সমাধান করে ফেলা সম্ভব। শওকত, আপনি যদি এই বিষয়টা, একই প্রশ্ন আপনার কাছেও, যে এই 15-17 বছরে যারা গেছে, যারা এখানে ছিল, অনেকেই মনে করেন যে এখন আসলে হাত বদল হয়েছে। আগে যা ছিল সুনামগঞ্জে এখন খুব বেশি পরিবর্তন হয় নাই। যে পরিবর্তনের আশায় মানুষের জীবন গেল, যে পরিবর্তনের আশায় মানুষের এত ভোগান্তি, এত স্যাক্রিফাইস ছিল, সেই জায়গায় সুনামগঞ্জে যারা আগে পাওয়ারে ছিল, সেই পাওয়ারের জায়গায় তারা কিছু মানুষ হয়তো চলে গেছে, কিন্তু অনেক মানুষ এখানে আছে বলে অনেকেই মনে করেন, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় আছেন বলে অনেকেই মনে করেন। আপনার অবজারভেশন যদি শুনি। আমাদের সুনামগঞ্জের যে বড় বড় প্রজেক্টের কথা বলা হয়েছে, এগুলা বাস্তবে কোনো কাজ হয় নাই, শুধু কাগজে কলমে এগুলো দেখানো হয়েছে। আজকে আমাদের অতীতে অনেক নেতাই কেন্দ্রীয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু সুনামগঞ্জের মানুষের এবং সুনামগঞ্জ জেলার কোনো উপজেলার একটা সংযোগ রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা ওনারা করেন নাই। আমরা বলতে চাই যে পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো গভর্নমেন্ট নাই, সরকার নাই, নির্দিষ্ট কোনো কিতা নাই, প্রশাসন চালাচ্ছে। এখানে হাত বদলের কথা বলা হয়েছে, এটা কে বা কারা করছে এটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের বলতে হবে আমরা আমাদের দলের পক্ষ থেকে এরকম কোনো কাজ করতে কাউকে উৎসাহিত করি নাই এবং করতে দিচ্ছি না। এখন বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটছে, এটা দলে আমাদের নলেজের বাইরে বা আমাদের চিন্তা চেতনার বাইরে বা আমাদের দেখার বাইরে। আমরা আশা করি আগামীতে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, নির্বাচন হলে সুনামগঞ্জের অনেক সমস্যা আছে। আমার যে পার্শ্ববর্তী সহযোদ্ধা ব্যারিস্টার সুশীমন সাহেব যেটা বলছেন, একান্ত সত্য কথা। এটা আমরা আমাদের সুনামগঞ্জ বাসস্থান, আমাদের জেলা, আমাদের উপজেলা, আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই। বাংলাদেশে কোথাও এরকম কোনো জেলা আছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা এই জেলাগুলোকে আগামী নেতৃত্বে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার দল বা আমরা যারা রাজনীতি করতেছি, জনগণের জন্য রাজনীতি করতেছি, আমরা ভবিষ্যতে চাই এই জনগণের ভাগ্য উন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে আমরা চাই। স্বতন্ত্র প্রার্থী, আপনার কাছ থেকে শুনি। আপনিও বিএনপি রাজনীতির সাথে ছিলেন, আপনি নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন। আপনি যদি আপনার অবজারভেশন গুলো একটু বলেন। আপনি তো দলকে একেবারেই ছেড়ে দিলেন, নাকি দলের এইসব কাজকর্ম নিয়ে আপনিও বিরক্ত, সেই কারণে আপনি নির্বাচনের সিদ্ধান্ত নিলেন? কিভাবে আপনি নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিলেন, যদি এটা দিয়ে শুরু করেন। যে আমি আমার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই ফিলোসফিকে আমি স্টিল ধারণ করি, কিন্তু আমি নির্বাচনে দাঁড়ানোর যে ইচ্ছা পোষণ করেছি সেটা নিতান্তই আমার এলাকার মানুষের চাপে পড়ে। বিকজ আপনি যদি দেখেন, ইতিমধ্যেই আমি যে ক্যাম্পেইন শুরু করেছি, সেই ক্যাম্পেইনের অংশ হিসাবে আমি যখন যে এলাকায় যাচ্ছি, আমি ব্যাপক সাড়া পাচ্ছি। তাদের কথা একটাই, এটা ছিল একটা, তাদের ভাষ্য, ইটস নট মাই ল্যাঙ্গুয়েজ হোয়াট দে টকড অ্যাবাউট। তারা বলছে যে এটা হচ্ছে একটা ভিআইপি আসন, তাদের ভাষা, ইটস নট মাই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই ভিআইপি আসনে এক সময় ছিলেন আব্দুস সামাদ আজাদ এমপি, আপনার এক সময় ছিলেন অ্যাডভাইস ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, এক সময় ছিলেন ওনার ভাই ফারুক রশিদ চৌধুরী, আমাদের আব্দুল মান্নান, তিনি সাবেক এডিশনাল সেক্রেটারি। তো সেই হিসাবে এই আসনের মানুষ ডিজার্ভ করবে সেই লেভেলের একজন যোগ্যতম প্রার্থী। সো উই ওয়ান্ট ইউ, সিম্পল ইজ দ্যাট। ল্যাঙ্গুয়েজটা এরকমই, উই ওয়ান্ট ইউ। তো আমি সেই শব্দেই সাড়া দিয়েছি এবং আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন করে যাচ্ছি, এবং আনটিল দ্য এন্ড আই উইল কন্টিনিউ উইথ দিস। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে এই প্রশ্নটাও জুড়ে দেওয়া হয়েছিল যে এই যে এখনকার অনিয়মের কথা, 5ই আগস্টের পরে বিশেষ করে, আগে যা গেছে, এখনকার অনিয়মের সাথে কারা জড়িত? এইখানকার অনিয়মের সাথে কারা জড়িত এটা তো নিশ্চয়ই প্রশাসন আবিষ্কার করতে পারবে। তাদের ইনভেস্টিগেটিং টিম রয়েছে, তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, সেটা আমার একদম আনকন্ডিশনাল সাপোর্ট থাকবে অফকোর্স।
এবং কেউ যদি প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে বিচারের মুখোমুখি করে, আমি উইলিং টু অ্যাসিস্ট দেম এনিওয়ে। আমাদের যারা রাজনীতিবিদ তাদের মূলে যেতে এখন এই মুহূর্তে সমস্যা রয়েছে, কারণ ভোটারদের সবার মন তাদেরকে জয় রাখতে হবে। আমরা যদি ঘুমিয়েও যাই, আপনারা যাতে সজাগ থাকেন আমাদের উন্নয়নের ক্ষেত্রে, এটা হবে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা। কিছুদিন আগে সুনামগঞ্জে একটা গণশুনানির আয়োজন হয়, সেখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেশ কিছু দপ্তরে দুর্নীতির অভিযোগ ওঠে। এর মধ্যে পাসপোর্ট অফিস, এই এলাকার মানুষ, প্রচুর মানুষ বিদেশে থাকে, বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকায় বেশি থাকে। এখানকার ভূমি অফিস, সবারই ভূমি টুমি নিয়ে এক ধরনের ঝামেলা থাকে। তারপরে শিক্ষা অফিস, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতাল, পানি উন্নয়ন বোর্ড, বিআরটিএ, কৃষি অফিস, সমাজসেবা, পৌরসভা, এলজিইডি, সড়ক, জনপথ, প্রত্যেকটা দপ্তরে এরকম 56টা অভিযোগ পাওয়া যায়। যেই অভিযোগ একসময় আপনারা বলবেন যে সে সময় আওয়ামী লীগের সময় ছিল, এই গত 1.5 বছর প্রায় হয়ে গেল এই সরকার এখন পাওয়ারে আছে, এই অভিযোগগুলো এখনো আসছে। এটা কারা করছে শিশির মনির, যদি বলেন? এগুলোর সঙ্গে দুইটা বিষয় জড়িত। প্রথমবার দেখতে পাবেন প্রশাসনিক যে মেকানিজমটা আছে, এই মেকানিজমটাতে আমরা সিস্টেম চেঞ্জ করি নাই, আর সিস্টেম চেঞ্জটা এত কুইকলি পসিবল না। আপনি যদি একটা সাব রেজিস্ট্রার অফিসে যান, তাহলে সাব রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে এক শ্রেণীর দালালের জন্ম হয়েছে। সাব রেজিস্ট্রার অফিসকে কেন্দ্র করে আশেপাশে আরো অনেক উচ্ছিষ্টভোগীর জন্ম হয়েছে। একইভাবে আপনি ডিসি অফিসে যাবেন, ডিসি অফিসে গিয়েও দেখবেন এক ধরনের উচ্ছিষ্টভোগী আছে। এই যে দালাল প্রক্রিয়া, এই দালাল প্রক্রিয়া নির্মূল না করলে মানুষ তার সুবিধা ভালো করে পাবে না। কিন্তু অভিযোগ থাকে যখন রাজনৈতিক দল, যখন যে পাওয়ারে, এখন কোন দল ওইভাবে পাওয়ার নাই, সুতরাং ওইভাবে আমি বলছি আপনাকে, সে উত্তর দিব। সেটার অর্থটা হলো এই দালাল প্রক্রিয়ার লোকগুলো কারা? তাহলে এরা কারা? সরকার চেঞ্জ হয়, রাজনৈতিক দল চেঞ্জ হয়, কিন্তু দালালি প্রক্রিয়া ঠিক থেকে যায়। এটা কি করে ঠিক থাকে? এরা কারা? আপনি আইডেন্টিটি খুঁজে দেখবেন। থানার সঙ্গে এক ধরনের কোঅপারেশন আছে, অফিসের সঙ্গে এক ধরনের কোঅপারেশন থাকে, ডিসি অফিসের সঙ্গে এক ধরনের কোঅপারেশন থাকে, ইউনো অফিসের সঙ্গে এক ধরনের কোঅপারেশন থাকে। তারা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের পজিশনও হোল্ড করে থাকেন। এই যে রাজনৈতিক দলের পজিশন হোল্ড করার অবস্থায় আমি দেখেছি আমার দিরাই সাল্লায় রাজনৈতিক দলের পরিচয় দেন, আমি অমুক দলের অমুক পজিশন হোল্ড করছি, সুতরাং মামলা আমারটা নিতে হবে। আরেকজনকে বলেন যে আমি অমুক দলের অমুক পজিশন হোল্ড করছি, মামলা আমারটাও নিতে হবে। তাহলে এখন ওসি সাহেব কি করবেন? আমি মনে করি রাজনৈতিক দলগুলোর থানা কেন্দ্রিক, অফিস কেন্দ্রিক, তাদের কর্মচারী, তাদের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক দলের পজিশন ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু এখন কোন দল, সুনির্দিষ্ট দল পাওয়ারে নাই, কিন্তু অনেকেই মনে করেন এই সরকারে জামায়াতের বেশ ভালো প্রভাব আছে, এবং প্রশাসন থেকে শুরু করে, যেমন আপনি ডিসি অফিস যদি বলেন, আপনি যদি ইউএনও অফিসগুলোতে বলেন, সেখানে যদি তাই হয়, আমরা আগের যে কালচারটা দেখেছি যে যখন ডিসি আপনার পরিচিত হবেন অথবা আপনার দ্বারা প্রভাবিত হয়ে তাকে এখানে পোস্টিং করানো হবে, সেই ক্ষেত্রে আপনি এক ধরনের একটা সুবিধা ভোগ করবেন। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? সেই ধরনের আমি বলছি এই কাজ যদি জামাতের লোকেরা করে থাকে, এই কাজ যদি বিএনপির লোকেরা করে থাকে, এই কাজ যদি আদার কোনো রাজনৈতিক দলের লোকেরা করে থাকে, সকল রাজনৈতিক দলের উচিত এই ধরনের লোকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া। আমার দলের লোকেরা যদি করে থাকে, আই এম ওপেন টু চ্যালেঞ্জ দেম, টু আইডেন্টিফাই দেম এন্ড টু পানিশ দেম এনিওয়্যার, এনিহাউ। আমরা এখানে কোনো লেনিয়েন্সি দেখানোর পক্ষে না। রাজনৈতিক দলের সাল্লা থানার জামাত ইসলামীর অমুক, তাতে ওসি কি করবে? অমুক পরিচয় দিয়ে যদি বলা হয় যে অমুক জায়গায় আমার পরিচয় যাচ্ছে, আপনি মামলাটা এখনই রিসিভ করবেন। যদি রিসিভ না করেন তাহলে কিন্তু আপনার ব্যাপারে আমি অভিযোগ দিব। তখন ওসি সাহেবের কি করণীয় থাকে? এই জিনিসগুলো থেকে আমি অভিজ্ঞতা থেকে বলছি এগুলা। আবার উল্টা দিকে কিছুক্ষণ পরে আরেকজন গিয়া বলে আমি হলাম অমুক রাজনৈতিক দলের অমুক, সুতরাং ওনার চাইতে আমি একটু বড়, আমারটা আপনাকে রিসিভ করতে হবে। এই কালচার থেকে বের করার দায় দায়িত্ব প্রাইমারিলি পলিটিক্যাল পার্টির। সেকেন্ডারিলি এর মধ্যে যারা অফেন্স করেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো প্রশাসনের দায়িত্ব। একটা অভিযোগ হয় যে রাজনৈতিক মামলা, আপনি জানেন যে সারা বাংলাদেশে আমরা এই চিত্র দেখি যে আগের সরকারের সাথে যারা ছিল এবং অনেকে দুষ্কৃতিকারী, তাদেরকে বাঁচানোর জন্য সরাসরি রাজনৈতিক তদবির হয়, এবং যারা এখন ভালো পজিশনে আছে তারাই তদবির করে। আপনাদের এলাকায় এটা হয় না? হয়, হবে না কেন? কারা করছে? সব জায়গায় হয়, কম বেশি সব জায়গায় হয়।
কিন্তু আমি বলছি যে এই প্রশাসনকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে না দেন, জি। তাহলে তো আপনি অফেন্স ট্যাকেল দিতে পারবেন না। জি। অফেন্স ট্যাকেল দেওয়ার দুটো রাস্তা হতে পারে, যে প্রকৃত অফেন্স করেছে তাকে আপনি শাস্তির আওতায় আনবেন, জি। আবার যে অফেন্স করে নাই তাকে তো আপনি হ্যারাসও করতে পারেন না। রাইট। একটা লোক অফেন্স করে নাই, আপনার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব আছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, আপনি প্রতিশোধ নিতে চান, এই কথা বলে তাকে কি আপনি হ্যারাস করতে পারেন? পারেন না। আবার এট দ্য সেম টাইম কেউ সত্যিকার অর্থে অফেন্স করেছে, মানি লন্ডারিং করেছে, ক্রাইম করেছে, মার্ডার করেছে, ধর্ষণ করেছে, তাকে কি আপনি ছাড়তে পারেন? তাকে আপনি ছাড়তেও পারেন না। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলোর উচিত, অফেন্স যে করেছে তার বিচার হবে, অনিবার্যভাবে বিচার হবে, আর যে অফেন্স করে নাই তার কোনো ধরনের হয়রানি হতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে চান আমাদের অডিয়েন্স থেকে? এত লোকের প্রাণহানির পরও বাংলাদেশে যে এখন পট পরিবর্তনের পরও এখনো যেভাবে অফিস আদালত বিভিন্ন জায়গায় দুর্নীতির মহোৎসব শুরু হচ্ছে, এ বিষয়ে আপনাদের রাজনীতিবিদদের পদক্ষেপ কি হবে? আপনাদের এলাকায় তার মানে এটা হচ্ছে এখনো? আমাদের এলাকায় সারা বাংলাদেশে তো একই চিত্র, আমরা পেপার পত্রিকা যারা আপনাদের দেখতে এলাকার পাই। চিত্র নিয়ে বলি, আমাদের এলাকায় কারা করছে আপনাদের এলাকায়? কারা করছে সেটা তো প্রশাসন তদন্ত করে বাহির করবে, এটা তো আমাদের জানার বিষয় না, আমরাও এটা নিয়ন্ত্রণ করতে পারবো আপনারা না। খালি চোখে কি দেখেন? আমরা তো সাধারণ চোখে যারা দেখছি অনিয়ম দুর্নীতি হচ্ছে প্রতিটা প্রশাসনিক সেক্টরে থেকে প্রতিটি পর্যায়ে। আপনারা কি বলতে ভয় পান কোনো কিছু? আমরা তো বললে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না, যেহেতু ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই বিষয়ে পদক্ষেপ নেবে, সেটা জনগণ আশা করে প্রশাসনিকভাবে এটা নিয়ন্ত্রণ। আমি যদি ব্যক্তিগতভাবে করতে যাই, আমি আক্রোশের শিকার হব, গুম খুনের শিকার হব। ব্যারিস্টার আনোয়ার, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর শুনি। মানুষের এখনো মত প্রকাশে কোনো অসুবিধা আপনি কি দেখেন? মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশে এখনো যে পুরোপুরি এস্টাবলিশ হয়েছে সেটা আমি মনে করি না। বাট এইটাও ইকুয়ালি আমি মনে করি না যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরেই যে র্যাপিডলি আপনি একদম চেঞ্জ করে ফেলবেন। বা ইটস এ ম্যাটার অফ টাইম, ইট মে টেক টাইম, বাট সেটা আপনাকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি আসলে এই দেশের জনগণ সঠিক লিডারশিপ তৈরি করতে পারে, তাহলে ওয়ান ডে ইনশাল্লাহ। তিনি প্রশ্ন করেছেন যে তিনি 5 আগস্টের পর যে পরিবর্তনের আশায় মানুষের এই স্যাক্রিফাইস, সেই জায়গাটায় তিনি 5 আগস্টের পরও ঠিক একই রকম চিত্রই দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি এখনো বলতে ভয় পাচ্ছেন যে কারা সেগুলো করছে। নিশ্চয়, সেটাই তো আমি বললাম যে এটার আপনি একদিনে আশা করতে পারেন না। নিশ্চয়ই এখনো কিছু কিছু হচ্ছে এটার পট পরিবর্তনের জন্য। কিছু যদি হয়, কারা করছে এগুলো? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন করছে, একই সব জায়গায় একই ধরনের লোকজন জড়িত নয়। আপনার এলাকায় কারা জড়িত? আমার এলাকায় কারা জড়িত সেটা নিশ্চয়ই প্রশাসনের কাছে খোঁজ নিলে আপনি পাবেন। না, আপনার কাছে খোঁজ নাই? আপনি রাজনীতি করবেন, সামনে নির্বাচন না, নিশ্চয়ই খোঁজ আছে। এটা একটা দুষ্ট চক্র, এদের বিরুদ্ধেই তো আমার লড়াই, সেজন্য আমি স্বতন্ত্র দাঁড়িয়েছি। এদের আমি যেহেতু আপনাকে আগেই বলেছি যে আমার সেই দুষ্ট চক্র কি কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক নাকি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে? আমি দুষ্ট চক্রকে দুষ্ট হিসাবে কনসিডার করতে চাই, পাশাপাশি রাজনৈতিক শক্তির কিছু না কিছু যুগান্তর রয়েছেই। জনাব শওকত, আপনি যদি এর সাথে যুক্ত করেন, কেউ ওইভাবে পরিষ্কার করে কিছু ঝেড়ে কাটতে চায় না, কেউ তার ভেতরেই রাখতে চায়। অনেকেই মনে করেন যে এই ধরনের প্রশ্ন করলে যদি কেউ রুষ্ট হয়, তার উপরে যদি খড়গ তৈরি হয়, যেটা আমরা গত 15-17 বছর ধরে যারা শাসন করেছে তাদের ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি শুনেছি। আমরাও কথা বলতে ভয়, মানে অনেক ক্ষেত্রে আমরা সবকিছু বলতে পারতাম না, কিন্তু এখন আমরা মনে করছি যে সবকিছু বলতে পারি, যা ইচ্ছা বলতে পারছি, যাকে ইচ্ছা। সরকার প্রধানকে যাকে ইচ্ছা তাকে গালি দিচ্ছে মানুষ। এই অবস্থা আগে ছিল না, কিন্তু এখানে এসে শুনছি যে না, এখনো কেউ কেউ ভয় পায়। আমাদের যে 17 বছরের যে একটা ধারাবাহিকতা বিভিন্ন সেক্টরে চলছে এবং প্রশাসনও চলছে। প্রশাসনে যারা এই যে কাজগুলা করে, পাবলিক এবং প্রশাসন, পাবলিকগুলা কোনো দলের না, এরা সবসময় একই সরকারি দলের সুযোগটা নেয়। এখন আমাদের এই 17 বৎসরের পরে আমাদের জনগণের বা আমরা যারা রাজনীতি করি তাদের আশা ছিল যে আমরা ভালো একটা প্রশাসন পাবো, ভালো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া পাবো, কিন্তু এই গভর্নমেন্ট 16 মাসে তাদের এই পারফরমেন্স দেখাতে পারে নাই। এখন আমাদের কেউ না কেউ দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে যে এই অন্যায় করে। এখন আমরা এখানে যারা সবাই বলতেছি, এটা অন্যায়কে চিহ্নিত করে বলতেছি না,
এটা মানুষের মানসিক ভয়। কিন্তু এখন তো সরকারের বিরুদ্ধে প্রতিদিন মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, গালাগালি হচ্ছে। কারণ আমাদেরকে জনগণকে দাঁড়াতে হবে, আমাদের সম্পদ, আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়াতে হলে আমাদেরকে দাঁড়াতে হবে। হ্যাঁ, এখানে দলের প্রত্যেক রাজনৈতিক দলের ভূমিকা নিতে হবে। আমরা মনে করি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে, আমরা অবশ্যই এই প্রথাকে আমরা বিলুপ্ত করব এবং এর বিরুদ্ধে আমরা থাকবো। আচ্ছা, আমি যদি আপনি একটু এই প্রসঙ্গটা শেষ করি, তারপরে না, আমি এই প্রসঙ্গে যেটা বলবো ভাই, যে বিষয়টা নিয়ে এসেছেন এটা কিছুটা সত্য, কিন্তু ওভারঅল মানে একেবারে যে আগের থেকে কোনো পরিবর্তন হয় না এমন না। এখন মানুষ কথা বলতে পারে, একটা সাধারণ মানুষ কথা বলতে পারে। আপনারা যা ইচ্ছা তা লিখতে পারছেন? আমরা লিখতে পারছি, আমরা মানে 24-এর পরে আমরা লিখতে পারছি। 24-এর আগে লিখতে পারেন না? এরকম কোন ঘটনা আছে যে 24-এর আগে আপনারা লিখতেই পারেন না? 24-এর আগে এইখানে অনেকগুলো লোকজন ছিল, তাদের বিরুদ্ধে আসলে লেখাটা অনেক কঠিন ছিল, মানে এটা সম্ভবই ছিল না। হ্যাঁ, তো আমি এই বিষয়ে যেটা বলবো যে একটা পরিবর্তন হয়েছে। আগে আনঅফিসিয়ালি ওন করতো যারা এইসব কাজ করতো রাজনৈতিক দলগুলো, 24-এর পরে তাদেরকে এখন ওন করে না। তারা যা করতেছে তাদের নিজস্ব বলয় তৈরি করে করতেছে। একেবারে যে দলের সাইনবোর্ড ব্যবহার করে বিষয়টা এমন না। এবং যারা করে তাদের একটা ভয় রয়েছে যে সামনে নির্বাচন, এবার আমার একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণের মুখোমুখি হতে হবে। এই জায়গা থেকে আমার ব্যক্তিগত যে অবজারভেশন, যারা তাদের মধ্যে এই ধরনের একটা রয়েছে যে আমার সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে, এবং সাধারণ মানুষও এইভাবে দেখছে। তো আমরা আসলে আগে সবাই এটা বলছে যে এটা একটা দীর্ঘদিনের একটা ধারাবাহিকতা, আগের প্রশাসন, আগের জনগণ, আগের সবকিছু। হ্যাঁ, কিন্তু মানুষের মনোজগতে যে পরিবর্তনটা, সেটাকে যদি আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন তারা যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশে। আপনাদের জায়গা থেকে বলবেন যে এখন প্রশাসন, ডিসি অফিস, ইউএনও অফিস, এলজিডি অফিস, এইসব জায়গায় সমাজসেবা অফিস, এইসব জায়গায় কমিশন বাণিজ্য এখন নাই? হ্যাঁ, রয়েছে, কম বেশি রয়েছে, সব জায়গায় রয়েছে। তা এখন কারা করছে? সে তো আমরা সবসময় জানতাম যে প্রশাসন সাধারণত রাজনৈতিক দল যারা পাওয়ারফুল থাকে স্থানীয়ভাবে, তাদের সাথে যোগসাজশ এটা করেন। প্রশাসন তাদের মতো করে তারা একটা সিন্ডিকেট করে নিয়েছে। এটা রাজনীতিক রয়েছে এইখানে, যারা সমাজের মানে সামনের দিকে যারা এগুলা পারে, যারা কোন রাজনৈতিক দল পারে, যারা কোন রাজনৈতিক দল রয়েছে এখন মানে আমার মুখ থেকে মানে আপনি এইভাবে আপনারও বলতে অস্বস্তি আছে? কোনো ভয় আছে? না, কোনো ভয় না। তাহলে কি ভয়ের বিষয় না যে আমি একটা রাজনৈতিক দলকে এইভাবে মানে ডাইরেক্ট একটা ওপেন প্রোগ্রামে টেক করাটা তো আমার জায়গা থেকে সমীচীন না। তবে আমি মনে করি যারা মেইন স্ট্রিমের কেউ না, যারা এগুলো করতেছেন, মেইন স্ট্রিমের কেউ না, মেইন স্ট্রিমের একটা ভয় রয়েছে যে আমাকে 2026-এ সাধারণ মানুষের মুখোমুখি হতে হবে। এখানকার একটা মেডিকেল কলেজ হয়েছে ঠিকই, ঝকঝকে চকচকে বিল্ডিং, আমরা আসার পথেও দেখলাম, কিন্তু সেখানে যে ফ্যাসিলিটিস থাকার কথা সেগুলো নাই। সামান্য রোগ নিয়েও যদি কেউ আসে তাকে রেফার করে পাঠিয়ে দেয় ওসমানী মেডিকেল সিলেটে যেতেও এখান থেকে সময় নেয় মিনিমাম 2 ঘন্টা। একটা প্রসূতি মা তার ওখানে পর্যন্ত পৌঁছাতে আমার মনে হয় তার জীবন অনেক সময় চলে যায়, যেগুলোর খবর আমাদের কাছে নাই। আমি আপনার সাথে পুরোপুরি একমত। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যখন আমার রাজনৈতিক ইশতেহার প্রকাশ করব, সেই ইশতেহারে আমি আমার 2টা যে উপজেলা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর, সেই উপজেলায় আমার ইলেকশনের ঠিক 6 মাস পরেই, যদি আমি নির্বাচিত হই 6 মাস পরে, যদি নির্বাচিত না, সেই পরিকল্পনা না হয় শুনবো, কিন্তু এখনকার সিনারিওটা কি আপনার এটাই তো এক কথায় তুমি বলেছি যে সিনারিও অত্যন্ত নাজুক। শওকত ভাই, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এখানকার মেডিকেল কলেজ, এখানকার আইসিইউ মোটামুটি অকেজো, এখানকার যে অ্যাম্বুলেন্স, 2টা অ্যাম্বুলেন্স দেখলাম, মোটামুটি একটা ড্রাইভার নাই আর একটা অকেজো। এখানকার বিরাট এরিয়া, হাওড় বেষ্টিত এরিয়া, সেখানে আমরা বর্ষার সময় আমি ঘুরেছি অনেক জায়গায়, তাহিরপুরের বিভিন্ন জায়গায়, টেকের ঘাট, বিরাট এরিয়া, দিরাই, শাল্লা, আমরা বর্ষার সময় পুরোটা পানি, যেখানে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, একটা মানুষের মানে সেখানে রাস্তা নাই যেখান দিয়ে অ্যাম্বুলেন্স যাবে। সেই সময়টা এই মানুষগুলো কি অসুস্থ হয় না তখন? স্বাস্থ্য ব্যবস্থা যে আমাদের অত্যন্ত নাজুক, অত্যন্ত খারাপ। আমাদের কোনো জনগণ ইউনিয়নে হোক, উপজেলা হোক, জেলা সদরে হোক, এইখানে স্বাস্থ্যসেবা পাইতেছে না। একটি কারণ, ডাক্তার সাহেবের হলো চাকরি, ওনাদেরকে যেখানে পোস্টিং দেওয়া হবে সে জায়গায় চাকরি করতে হবে। এখন আপনি বলছেন যে অর্ধেকের বেশি নাই, পোস্ট নাই, বা ডাক্তার আছেন ওনারা ছুটিতে থাকেন বা কাজ করতে হয়। এখানে সরকারকে নিশ্চিত করতে হবে
যে আপনার পোস্টিং এই জায়গা আপনি থাকতে হবে, না থাকলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যারিস্টার শিশির মনির, যদি এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার অবজারভেশন বলেন, একই সাথে আপনি কোথায় ট্রিটমেন্ট নেন, আপনার দিরাই সাল্লা সেখানকার হসপিটালের ব্যবস্থা কি, সেটা যদি একটু খোঁজ খবর আমাদেরকে একটু জানান, এবং সেটা নিয়ে আপনার প্ল্যান কি? দেখেন, আমি 5ই আগস্টের পরে এসে 1 মাস পরে আমি সাল্লা হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে আমি দেখার চেষ্টা করেছি যে কি যন্ত্র আছে কি যন্ত্র নাই। তো একজন লোক আছেন, তিনি আমাকে দেখালেন, স্যার এটা হলো এক্সরে মেশিন, কিন্তু এক্সরে হয় না। কেন হয় না? এক্সরে মেশিনের ভিতরে তেলা পোকা ঢুকে ওই এক্সরে মেশিনের কার্যকারিতা নষ্ট করে দিয়েছে। দিরাই আপনি দেখবেন গত পরশুদিন একটা বেরিয়েছে যে ইমার্জেন্সি একটা সেকশন আছে দিরাই হাসপাতালের, ইমার্জেন্সি সেকশনের বেডের নিচে 2 বেডের নিচে 2টা কুকুর শুয়ে আছে। এবং আমি গেলাম একদিন, গিয়ে কথা হলো, তাদেরকে বসলাম আমরা, 1 ঘন্টা ধরে কথা হলো, কেন ডাক্তার থাকে না, কেন নার্স থাকে না, কি আসবে, আমরা কি করতে পারি। তিনি আমাকে বললেন যে স্যার আপনি উপরে যোগাযোগ করেন। আমি গেলাম, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলাম, গিয়ে বললাম এখানে নাই কেন, দিতে পারেন না কেন, দিচ্ছেন না কেন। অনেক অজর আপত্তির কথা বললেন। তার মধ্যে একটা বললেন ডক্টররা এসে মফস্বল শহরে থাকতে চায় না, বিশেষ করে যারা MBBS পাস তারা পোস্ট ডক্টরেট করার জন্য পিজিতে চলে যায়, ঢাকায় চলে যায়, তারা ওই সমস্ত জায়গায় একবারই থাকতে চান না, তদবির করেন কে কার আগে তাড়াতাড়ি চলে যেতে পারেন। তখন আমি বললাম যে তাহলে টেকনিশিয়ান নিয়োগ দেন, ডক্টররা থাকতে না চাইলে টেকনিশিয়ান দেন, টেকনিশিয়ান না থাকতে চাইলে নার্সদেরকে দেন, বেশি পরিমাণ নার্সদেরকে, প্রশিক্ষিত নার্সদেরকে দেন। ফলে আমি যেটা বুঝলাম যে এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে লোকাল লেভেলে এগুলো প্রবলেমগুলোকে তুলে ধরার যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা তুলে ধরতে চাই না, আমরা হয়তো একটু প্রবলেমটা দেখে ডানে বামে পাশ কাটিয়ে চলে যাই। এটা যে গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করতে হবে, রেস করতে হবে, আর্গিউ করতে হবে, ডিবেট করতে হবে, নিজের অধিকারটা ছিনিয়ে আনতে হবে, এই ব্যাপারে আমাদের রাজনীতিবিদদের শিথিলতা রয়েছে। আর সেকেন্ড কথা হলো, দেখেন আমার এলাকায়, তখন আমি চিন্তা করলাম আমি কি করবো, আমি কি বসে থাকবো হাত পা গুটিয়ে? আমি একটা প্রাইভেট মেডিকেলের সঙ্গে যোগাযোগ করলাম যে আপনারা আমার এলাকায় একটা ব্রাঞ্চ দেন, আমি দেখতে চাই যে প্রাইভেট চলে কিনা। দেন ইবনে সিনা একটা প্রাইমারি মেডিকেল কমিউনিটি সেন্টার গড়ে তুলছে সামারচর বাজারে। এখানে একজন MBBS ডাক্তার আসছে, যিনি আগে পিজি হাসপাতালে চাকরি করতেন, তাকে তারা এখানে নিয়োগ দিয়েছে এবং বিগত 1 বছর ধরে সেটা চলছে। প্রতিদিনে 100, 150, 200 রোগী দেখছে এবং এটা আমি দেখলাম খুব ভালোভাবেই ফাংশন করছে এবং খুব দ্রুতই সেখানে ডায়াগনস্টিক সেন্টার স্থাপিত হচ্ছে। এটা যদি ভালোভাবে ফাংশন করতে পারে, সেটা তো পয়সা দিয়ে মানুষ হয়তো স্বাস্থ্য পয়সা নাই, 50 টাকা একজন রোগীর। আমি ইবনে সিনার সাথে কথা বললাম যে এখানে আপনারা সার্ভিস দিবেন কিন্তু টাকা চাইতে পারবেন না। তো বললো কয় টাকা হলে চলে? বলে যে 200 টাকা ভিজিট, 300 টাকা ভিজিট। আমি বললাম যে 50 টাকার বেশি আপনারা ভিজিট নিতে পারবেন না, 50 টাকা ভিজিটে এই গ্রামে মানুষ রোগী দেখাচ্ছে। এবং এটা পসিবল, মডেল ক্রিয়েট করতে হবে। শুধু সরকারের দোষ দিয়ে রাজনীতিবিদরা তাদের দায়িত্ব এড়িয়ে চললে কোনোদিনই মানুষ স্বাস্থ্য সেবা পাবে না। রাজনীতিবিদদের এখানে দশা হয়ে গেছে কি জানেন? দশা হয়ে গেছে কেউ প্রবলেম সলভ করার জন্য ইনোভেটিভ আইডিয়া বের করে না। সকলে বলে সরকার দেয় না, সরকার আসে না, সরকার করে না, আমরা কি যাব? সরকারের বাইরে কি আর মেকানিজম নাই? সরকারের বাইরের মেকানিজম যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে না পারেন, এস্টাবলিশ করতে না পারেন, তাহলে রাজনীতিবিদদের চিন্তাটা, উর্বরতা কোথা থেকে আসবে? আপনি বলছেন না যে পানি, রাস্তা নাই, অ্যাম্বুলেন্স কি করবে? তাহলে আমাদের কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। সেই কনসেপ্টটা কি? আমাদের যদি সুযোগ হয় আমরা হাওর অঞ্চলে আস্তে আস্তে নৌ অ্যাম্বুলেন্স গড়ে তোলার চেষ্টা করব, যেখানে হাওর অঞ্চলেও মানুষ, ধরেন আপনার আষাঢ় মাস, একটা মানুষ হার্ট অ্যাটাক করেছে, যাবে কোথায় সে? তার পাশে তাকে ক্যারি করার কিছু নাই। এখানে নৌ অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন কারোই জানা নাই। আমি দেখেছি নৌ অ্যাম্বুলেন্স চীনে আছে, নৌ অ্যাম্বুলেন্স ফ্রান্সে আছে, নৌ অ্যাম্বুলেন্স কোরিয়াতে আছে, নৌ অ্যাম্বুলেন্স সাউথ আফ্রিকায় আছে। এই কনসেপ্টগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত ইনভেন্ট করতে না পারবেন, ততদিন পর্যন্ত ভাটি অঞ্চলের সমস্যা শুধু বক্তৃতা দেওয়া সমাধান করা সম্ভব হবে না। আচ্ছা ভাই, একটু যদি যুক্ত করেন। জি, আসলেই আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এটা আসলে অনেক নাজুক। এমনও নজির রয়েছে যে কোনো ডাক্তার সুনামগঞ্জে পোস্টিং হয়েছেন, উনি এখানে যোগদান না করেই তদবির করে আবার বদলি হয়ে চলে গেছেন। আমি যেটা মনে করি এটা আসলে আমাদের একটা দীর্ঘমেয়াদী সমস্যা, কারণ আমাদের যে ভূপ্রকৃতি, যেটা আমাদের যে হাওয়ার অঞ্চল, এটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো না। সাল্লায় গিয়ে একজন ডাক্তার সে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানকার যে ভূপ্রকৃতি, এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার যে একটা টেন্ডেন্সি থাকবে সে ঢাকায় চলে যাবে বা অন্য কোনো বড় শহরে চলে যাবে।
ওইখানে গেলে সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাচ্চাদের পড়াশোনা সহ। এই জায়গায় যদি আমাদের হাওড় অঞ্চলে স্বাস্থ্য না শুধু, আমাদের হাওড়ের যে উন্নয়ন, আমাদের হাওড়ের যে শিক্ষা, সব কিছুর ক্ষেত্রে যদি সরকার যদি আলাদা নীতিমালা, সম্পূর্ণ আলাদা নীতিমালা, যে আপনি যে হাওড় অঞ্চলে যাবেন আপনার বেতন দ্বিগুণ করে দেবো আমরা, আপনার সুবিধা এই করে মানে আরও বহুগুণ আমরা বাড়িয়ে দেবো, এভাবে যদি আমরা তাদেরকে টানতে পারি, আমার মনে হয় এটা দীর্ঘমেয়াদে মানে আমাদের এই ইয়ে থেকে আমরা যে ভোগান্তি থেকে আমরা রক্ষা পাবো। কারণ অন্য জায়গায় ধরেন আপনার একটা সড়ক করতে যদি 1 লক্ষ টাকা লাগে, আমাদের হাওড়ে করতে এটা লাগবে 1 কোটি টাকা। কারণ আমাদের ভূপ্রকৃতিটাই এমন। এখন যদি সারা ওভারঅল বাংলাদেশের সাথে আমাদের এই উন্নয়নটাকে আমরা সমান পরিমাণে নিয়ে যাই, তাহলে এখানে উন্নয়ন হবে না। আচ্ছা, আমি একটু অডিয়েন্সের কাছে যেতে চাই, আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে। আমাদের একটি সদর হাসপাতাল আছে, আমরা জানি সেইখানে চিকিৎসা খুবই অপ্রতুল এবং খুবই অব্যবস্থাপনা হিসাবে পরিচালিত হয়। এর মূল কারণ হিসেবে আমি শহরের নাগরিক হিসাবে যেটা বলতে পারি, এইখানে যারা খুব ছোটখাটো চাকরি করে হাসপাতালে, স্টোর কিপার, ক্লিনার কিংবা হিসাবরক্ষক, উনারা ডাক্তার এবং এই আমাদের সিভিল সার্জনকে পরিচালনা করেন। এমন লোকও সুনামগঞ্জে আছে যিনি স্টোর কিপার হিসাবে চাকরি করে কিংবা ক্লিনার হিসাবে, তার 2টা ক্লিনিক আছে, 2টা প্রাইভেট হাসপাতাল আছে, কারো অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে, এবং এরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। যারা ওই যে পেশি শক্তির রাজনীতি যারা করে, তাদের আসলে এই অনেকেই বলেছেন তাদের রাজনৈতিক পরিচয় নাই, তাদের আগে এক ধরনের রাজনৈতিক পরিচয় ছিল, এবং 5 আগস্টের পরে তারা অন্য শক্তি যারা সম্ভাব্য, যাদেরকে শক্তিশালী মনে করতেছে, তাদের ছত্রছায়ায় একত্রিত হয়ে এই আমাদের সুনামগঞ্জের চিকিৎসা ব্যবস্থা আসলে এত বেশি নাজুক, এটা বলার মতো নয়। এবং এইটার মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক পেশি শক্তি। আমরা যে যত বেশি বক্তৃতা দেই না কেন, আসলে রাজনৈতিক নেতারা এগুলি পৃষ্ঠপোষকতা করে। শওকত ভাইয়ের কাছে করেছেন মনে হ্যাঁ, এই প্রশ্নটা আমি শওকত ভাইয়ের কাছে বলতে চাই। আমাদেরকে বলতে হবে, বলার প্র্যাকটিসটা করতে হবে। আমি যদি অন্যায় করি আমাকে বলতে হবে, তাহলে আমি অনেক কিছু সংশোধিত হতে পারবো। ভয় থাকলে তো জয় করা যাবে না। জি, যদি এর উত্তর এখন দীর্ঘ 17 বৎসরে বাংলাদেশের যে আবার বলতে হয়েছে আমার যে নিয়মটা চলে আসছে, সেই গতানুগতিক নিয়মে এইটা চলছে। এখন এটা একদিন ইচ্ছা করলে শেষ করা যাবে না, 17 বৎসর জঞ্জালটা। হ্যাঁ, অনেক আছে, সুনামগঞ্জ হসপিটালে অনেকেই এই অবস্থা আছে। সুনামগঞ্জ সারা বাংলাদেশেই এই স্বাস্থ্যসেবার যে কথাগুলো বলা হয়েছে, এরা যা চাকরি করে ছোট্ট, কিন্তু তাদের ক্ষমতা অনেক, তাদের সাথে ডাক্তাররা যোগাযোগ আছে, প্রাইভেট ক্লিনিক লিখা দেয়। মেশিন নষ্ট হইলে জনগণের টাকা দিন। আপনার দলের সাথে এরকম কেউ সম্পৃক্ততা? তো আমি বলুক ওনারা, আমি না, উনি তো সেই প্রশ্নই ছুড়ে দিয়েছে। না, উনি বলতে হবে দীর্ঘদিন উনি প্রশ্ন করছে, আগে ছিল এখনো আছে, কিন্তু আগে তো আমরা চাকরা হতো না, রাস্তায় দাঁড়াইতেই পারি না আমরা। বলেছেন যে আগে ছিল এক দলের সাথে, 5 আগস্টের পর কে আসলো? জি, কে আসলো শিশু সাহেবের সাথে বা শওকত সাহেবের সাথে বা এটা আমরা দেখতেছি না। আমার বলুক স্পেসিফিক যে আপনার দলের অমুক স্বাস্থ্যসেবা এটা করছে, আমি অবশ্যই ব্যবস্থা নেব, অবশ্যই নেব। আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য রাজনীতি করছি, আমি ব্যক্তিত্বে বিকাশের জন্য, জনগণের পাশে থাকার জন্য, জনগণের সুবিধার জন্য। আজকে এই জনগণের ট্যাক্সের টাকা দিয়া ডাক্তার সাহেবের বেতন হয়, জি, এবং ঔষধ কিনা হয়। এই ওষুধগুলো আমাদের জনগণ পাচ্ছে না, কারণ কয়েকজন সুবিধাভোগী এই যে চাকরি করে ডাক্তার সাহেব আসে না, ওনার ওষুধ দেখা আবার একই ওষুধ 3 বার আসে, পত্রিকাতে আমরা দেখছি 3 বার দেখানো হচ্ছে। এইগুলা তো আমাদের বলেও কোনরা, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে আমরা বলতে পারি, জি, আমরা বলতে পারি যে আমরা ছত্রছায়া থাকতেই পারে, আমরা রাজনীতি দল করি, বহুত বড় ছত্রছায়া থাকতেই পারে না, থাকতো না। কে আসলো যেন নাম তো বলতে হবে। ছত্রছায়া তো আমাদের আছে, আমার নাম বললো যে জামাতের, আমি বিএনপি করি, কিন্তু আমি কি দেখছি সে বিএনপি করে না করে? আমাকে বলতে হবে যে আপনার অমুক কি বিএনপি করে না জামাত করে না অন্য দল করে, জি, বলতে হবে যে আমরা, বা অভিযোগ দিতে হবে। আমরা যদি অভিযোগ দেই, আমরা 60,000 মতো লোককে আমরা ছাড়াই পড়ছি দলের। আচ্ছা, আমাদের দলের লক্ষ্য হলো কোন অবস্থাতে অন্যায় কাজ হইতে হবে না, যেই করবে আমরা তার ব্যবস্থা নেব। আচ্ছা, আমিও বলতে পারি না, আমার একটা কথা আছে, আমিও বলুক ওনারা যারা আছে যে আমাকে কোন জায়গায় পাইছি কিনা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বললে আমি রাজি চেয়ে যাবো। আচ্ছা, আমাদের বক্তব্য হলো যে শিশির ভাই যে বলছেন যে উনারা আনছেন, আমরা চাই জনগণের জন্য যত রকম চেষ্টা আমরা করবো। চীনের উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, ওনার একটা সুবিধাও আছে।
উনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারছেন, ওনার বন্ধুত্ব হইতে পারে, সম্পর্ক হইতে পারে, উনি বলছেন। উনি আবার একটা নতুন তথ্য দিচ্ছেন যে আমি নৌকাতে অ্যাম্বুলেন্স তৈরি করবো যাতে মানুষ সুবিধা নিতে পারে। বলো আমার জনগণের যে পাইলো উনার এলাকায় আমরা বলবো যে উনি সারা সুনামগঞ্জ জেলাতে এটা ব্যবস্থা চালু করুক। এবং উনি ইবনে সিনার কথা বলছেন, ইবনে সিনা ওনাদের পার্টনারশিপ আছে জামাতের, এটা আমি ওই অন্যরকম বলি নাই, পার্টনারশিপ আছে, উনি বললে আসবে। কিন্তু 50 টাকা ফি দেয় বাংলাদেশের কোন জায়গাতেই কোন ডাক্তার চিকিৎসা নেবে না। আমরা চাই জনগণের টেকার, জনগণ যেহেতু এই টেকা দিয়ে সরকার চালায়, সরকারি কর্মচারীরা থাকতে হবে, এদেরকে কনফার্ম করতে হবে যে এরা দুর্নীতি করতে পারবে না, কনফার্ম করতে হবে এখানে থাকতে হবে। এই ব্যবস্থা বিএনপি করবে। আচ্ছা, জি, বিএনপি এই জন্য প্রস্তুত। আমার প্রশ্নটা ব্যারিস্টার অ্যাডভোকেট শিশির মনির ভাইকে একটা বর্তায় যে উনি যে দিরাই সাল্লার যে স্বাস্থ্য কেন্দ্রতে উনি গিয়েছিলেন, গিয়ে দেখলেন এখানে কুকুর বসা আছে, নিচে কুকুর ঘুমিয়ে আছে। আমি প্রশ্ন করতে চাচ্ছি এটাই যে আপনি তো নির্বাচন করবেন, সেই নির্বাচন করবেন, আপনি গণসংযোগে এসেছেন বা আপনাদের এলাকায় অনেক সৃজনশীল কাজ আপনি ইতিপূর্বেও করেছেন। আমি মনে করি এর আগে কি আপনি কখনো এই নির্বাচনকালীন সময়ে উদ্দেশ্য করে এখানে এসেছিলেন, নাকি এর আগেও কখনো কোনো দিন এই ধরনের কোনো এই স্বাস্থ্য খাতে এই ধরনের যে অনিয়ম হচ্ছে কোনো খোঁজ খবর নিয়েছেন ঢাকা থেকে যে আপনার এলাকায় এই ধরনের কোনো কিছু হয়েছে? ইভেন আমার প্রশ্নটা সেদিকে প্রতিযোজ্য সাজে, যে রাজনীতিবিদ শওকত ভাই যিনি জেলা সদরে বাস করেন, এখানে একটা হাসপাতাল আছে জেলা সদরে, তিনি কি কোনো খোঁজ খবর এইভাবে নিয়েছেন কোনোদিন? আমি তারপরে ব্যারিস্টার আনোয়ার হোসেন সাহেবকে প্রশ্ন করি যে ওনার এলাকায় যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে সেটা 2 বছর হয়েছে মাত্র হয়েছে হয়তো, এরপরে আমি প্রশ্ন করি যে 2 বছরের ভিতরে কি উনিও কোনো খোঁজ খবর নিচ্ছেন? এর আগে তো উনি খোঁজ খবর নেওয়া হয়তো নাই, সেখানে ছিল না। আর যেটা হয়েছে সেটাও ইদানিং শুরু হয়েছে, এখনো চালুও হয় নাই। সুতরাং আমি তাদের কাছে প্রশ্ন রাখি। আমি আগে এখন যেমন র্যাম্পেন্টলি সিরিয়াসলি খবর নিচ্ছি, আগে তো র্যাম্পেন্টলি এবং সিরিয়াসলি খবর নেই। এবং আগেও আমি এসে দীর্ঘ এক সময় ছিল যখন আমি বাড়িতে আসতে পারতাম না, আমি আমার নিজের বাড়িতেও যেতে পারি নাই। দীর্ঘ এক সময় ছিল যে সময় আমি আমার বাড়ির পাশের ঈদগার মসজিদে ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারি নাই। কিন্তু তারপরেও আমি রিমোটলি খবর নেওয়ার চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছিল। আপনার কনসার্ন ইজ রাইট, ইউ হ্যাভ আস্কড এ ভেরি স্পেসিফিক অ্যান্ড ভেরি টু দি পয়েন্ট কোয়েশ্চেন, অ্যান্ড আই গিভ ইউ থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। এই জন্য যে এখন থেকে আমরা যত সিরিয়াসলি নিচ্ছি, আগেও আমাদেরকে শত অসুবিধা থাকা সত্ত্বেও আগে থেকেও এই সিরিয়াসলি খবর নেওয়া উচিত ছিল। কিন্তু এখন আমি মনে করি যা পাস্ট হয়ে গেছেই, পিছনে তো আমরা ফিরে যেতে পারবো না। হোয়াট ইজ আওয়ার ডিজাইন ইজ টু লুক ফরওয়ার্ড, ইজ টু ক্যারি ফরওয়ার্ড আওয়ার ডিজাইন অ্যান্ড অ্যাক্টিভিটিস। এখন যেহেতু অপরচুনিটি আসছে, এখন যদি আমরা করতে না পারি, এটা হবে আমাদের জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। আচ্ছা, ছোট করে যদি একটু শওকত ভাইও বলেন যে এর আগে কোনোদিন কি আপনি খোঁজ খবর নিয়েছিলেন? আমাদের সুনামগঞ্জ যেহেতু আমরা থাকি, খোঁজ খবর নেওয়ার, কিন্তু এই যে আমরা 17 বছর দাঁড়াতেই পারি নাই খোঁজ করি। এই পরে ডাক্তাররা চলে গেলেন, এখানে যারা ডাক্তার সাহেবরা আসছিলেন 17 বছর নিয়োগ দেওয়া, এরা অনেকেই রাত্রে অন্ধকারে চলে গেছেন সুনামগঞ্জ থেকে। এটা দিবালোকি সত্য। এরপরে যে আসছে, আমরা একজন ডাক্তারকে চেঞ্জ করছিলাম বিভিন্নভাবে, কিন্তু উনি আবার চলে আসছে। কে আনলো, কে রাখলো এই ক্ষমতাধর ব্যক্তিকে জানি না আমি। তো এখন এই অনিয়মটুকু আমাদের যদি গভর্নমেন্টে, বারবার বলতেছি রাজনৈতিক দলের গভর্নমেন্ট ফর্ম করে, কিন্তু শক্তি মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা মহোদয় আছেন, আমার সাথে মনে হয় কারোর সম্পর্ক নাই। জি, শিশিমণি সাহেবের কজন আছে কিনা জানি না, আমার ব্যারিস্টার সাহেবের 2জন ব্যারিস্টার আমার হচ্ছে বিজ্ঞ সম্পর্ক আছে কি জানি না, কিন্তু কয়েক কথা শুনবে। কিন্তু যদি কোনো দলের হয় তার দায়িত্ব তার বাড়ির জনগণের প্রতি, এদের কোনো দায়িত্ব নাই। জি, আমি মনে করি দায়িত্ব নেই। কিন্তু এখন আমাদের থাকতে হবে যে একটা গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে রায় দিবে, এই জনগণ যাতে আগামীতে আমাদের জনগণের পাশে দাঁড়াইতে পারে। আমরা রাজনীতিবিদ করি, জনগণের পক্ষে থাকতে হবে এবং কনফার্ম করতে হবে প্রতিটি সেক্টরে যে এই ব্যবস্থা শরীর থাকতে হবে এবং ডাক্তার থাকতে হবে, থাকতে হবে। একটা মিনিট, কিন্তু আমার দলের প্রতিশ্রুতি বারবার বলতেছি যে আমাদের প্রতিশ্রুতি হলো এই যে আমরা অতীত বাদ দিয়ে সামনের দিকে আমাদের দেশকে নেওয়ার জন্য আমরা রাজনৈতিক দলগুলা বদ্ধপরিকর হিসাবে এই জুলাই আন্দোলন করছি। আমি মনে করি সুষ্ঠু নির্বাচন হলে, যদি অচিরেই নির্বাচন হয়, 5 তারিখ নির্বাচন যদি হয়, তাহলে আমরা এই দেশটাকে নতুন করে গড়ার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ ব্যারিস্টার আনোয়ার। আমি তার আগে তো সুযোগ নেওয়ার কোনো সুযোগই ছিল না আমার সত্যিকার অর্থে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার যে উপজেলা, সেটা একটা নতুন
হাসপাতাল তৈরি হয়েছে, তো সেখানে তো প্রশ্নই উঠে না। কিন্তু আমি যখন নতুন বাংলাদেশের সূচনা হয়েছে সেই লগ্ন থেকেই আমি চেষ্টা করেছি ঘুরে ঘুরে বিশেষ করে আমার নির্বাচনী এলাকার কিছু সুখ দুঃখের খোঁজ খবর নিতে, তাতে করে আমি যে স্বাস্থ্যসেবার যে চিত্র আমার কাছে এসছে, এতে করে আমি তো আগেই আপনাকে বলেছি এটা অবস্থা খুবই নাজুক, এবং সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং যেটি আমি আমার ইশতেহারে প্রকাশ করব সেটা হচ্ছে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে এই দুইটা হসপিটালের জন্য আসলে হসপিটালকে আমি একেবারেই দিয়ে দেব না, আমি ব্যক্তিগতভাবে যেটা শুরু করবো সেটা হচ্ছে 2 উপজেলার জন্য 2টি অ্যাম্বুলেন্স সার্ভিস 24 আওয়ার সার্ভিস আমি শুরু করব, যেখানে সাধারণ গরিব মানুষ বিনামূল্যে সেই সেবা গ্রহণ করতে পারবে। সেটা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। আজকে আমার প্রশ্ন হলো সুনামগঞ্জ 2 সংসদীয় এলাকার বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ভাইকে, যে আপনি গত 3-4 দিন আগে আপনার ফেসবুক ভেরিফাইডে লিখেছেন যে যদি আপনি এমপি নির্বাচিত হন তাহলে কোনো সম্মানী বা কোনো বেতন ভাতা নেবেন না। এই মন মানসিকতা কি জন্য আসলো আপনার? সারা বাংলাদেশের মধ্যে আপনি আমার মনে হয় প্রথম এই উদ্যোগটুকু নিয়েছেন, আর এইটার কারণটুকু আমি একটু জানতে চাই। আচ্ছা, আমার ফেসবুক পোস্ট দিয়ে বলেছি এবং ভিডিও দিয়ে বলেছি যে যদি আমি এমপি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন সরকার কর্তৃক প্রদত্ত ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করব না। আমি এটাও বলেছি যে সরকার কর্তৃক যে সমস্ত বেতন ভাতা দিয়ে অ্যালাওয়েন্সেস আমাকে দেয়া হবে আমি তার একটাও ব্যক্তিগতভাবে ব্যবহার করব না। আমি এটাও বলেছি যে সরকারি পদ হোল্ড করার জন্য কোনো প্রটোকল কিংবা কোনো ভিআইপি ব্যবস্থাপনা কিংবা এমন কোনো প্রটোকল যা নাকি ব্যবহার করতে হয় সরকারি কাজের বাইরে, আমি তার একটাও ব্যবহার করব না। আমি এটাও বলছি আমি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন কাউকে আমি কোনোদিন অনৈতিকভাবে সরকারি কোনো সুবিধা 1%ও আমি দিব না। কেন আমি বলেছি দেখেন, আমি প্রফেশনাল, আমি লয়ার, আই হ্যাভ এ প্রফেশন। আমি পেশাগত রাজনীতিবিদ নই। আমাদের দেশে রাজনীতিও কোনো কোনো ক্ষেত্রে পেশায় পরিণত হয়েছে। রাজনীতিকে অনেকে পেশা মনে করেন, এই জন্য এটাকে জনগণের সার্ভিসের চাইতে নিজের রুটি রোজগারের দিকেই বেশি খেয়াল করেন। যদি আমার একটা ইন্ডিপেন্ডেন্ট পেশা রয়েছে, আমার আয় রয়েছে, আমার ইনকাম রয়েছে, আমার পরিবার রয়েছে, আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে সরকারকে ট্যাক্স দিয়ে টাকা ইনকাম করে মানুষের জন্য খরচ করতে এসেছি। আমি মনে করি এটা একটা সম্মানিত সার্ভিস। আমি মানুষকে সার্ভিস দিব, ফ্রি অফ কস্টে সার্ভিস দিব। যতদিন আমি এই পদে থাকব ততদিন পর্যন্ত এর কারণে সরকার বা রাষ্ট্র আমাকে যে বেনিফিট দিবে এই বেনিফিটগুলো আমি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়ে যাব। আচ্ছা, আমি চাইবো না তার একটিও আমার পকেটে ঢুকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন আইনজীবী হিসাবে উনি উত্তর দিবেন যে বাউলদেরকে ফাঁসির দাবিতে যে স্লোগান হচ্ছে এটা কি ঠিক বা কতটুকু যুক্তিযুক্ত, এবং উনি যেহেতু দিরাই সাল্লার, আমরা ওখানে বাউল সম্রাট আব্দুল করিমের জন্মভূমি, তো সেখানে উনি যদি ভবিষ্যতে নির্বাচিত হন তবে সেই বাউলদেরকে তাদের যে বাউলিয়ানা প্রকাশনার যেই বাস্তবতা এটিকে উনি কতটুকু সমর্থন করবেন এবং বাস্তবায়ন করবেন? ধন্যবাদ। জি, ছোট করে যদি। জি, আমি মনে করি সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, থাকলেও কারোই এটা উচিত না কোনো ধর্মকে অবমাননা করা। আবার এট দ্য সেম টাইম এটাও উচিত না যে একজন সংস্কৃতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাকে বাধা দেওয়াও কারো জন্য উচিত না। ফলে আমার অঞ্চলে যারা বাউল শিল্পী আছে আমি তাদেরকে নিয়ে বসেছি, তাদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ওনারা আমাকে বলেছেন এই প্রথম দিরাইশাল্লায় কোনো মানুষ বাউল শিল্পীদেরকে দাওয়াত দিয়েছে। আমি তাদের সবাইকে দাওয়াত দিয়েছিলাম যে আপনারা কিভাবে চলেন, কিভাবে আপনাদের জীবন চলে। এইটা কি এই ঘটনা আসার পরে? আগে। তো আমি মনে করি যে উন্মাদনার তৈরি হয়েছে, এই উন্মাদনাটা কারো পক্ষেই উচিত না। এই যে আল্লাহকে বা রাসূলকে অবমাননা করা এটা মোটেও উচিত না। আবার এট দ্য সেম টাইম এটা একজন করার কারণে সব বাউলকে আপনি দেশ থেকে তাড়িয়ে দিবেন, এই কাজটাও করা উচিত না। এবং তাহলে কি করা উচিত? এখানে মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। যিনি এটা অবমাননা করেছেন তাকে এক্সপ্লেইন করা উচিত যে এটা আমি ঠিক করি নাই বা সঠিক করি নাই। আবার এট দ্য সেম টাইম যারা তাদেরকে ফাঁসি দিয়ে দিবেন,
দেশ থেকে তাড়িয়ে দিবেন, দেশ থেকে বাঁচতে দিবেন না, দেশে থাকতে দিবেন না, বাড়িঘর পুড়িয়ে দিবেন, এই ধরনের উন্মাদনাকেও আমি কোনোভাবেই সাপোর্ট করি না। আচ্ছা, ফলে একটা মাঝামাঝি পজিশনে আসতে হবে। মাঝামাঝি পজিশন কি? গ্রাম বাংলার সংস্কৃতি টিকে থাকবে, আচ্ছা, টিকে রাখতে হবে, কিন্তু কেউ কারো লিমিট বা সীমা ক্রস করা উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ। পরিষ্কার। তিনজনের কাছে আমার প্রশ্ন, তিনজনই অত্যন্ত পজিটিভ রাজনীতিবিদ। যে আমরা অতীতে আসলে আমাদের এই যে জেলা অনেক উন্নয়ন একমুখী হওয়ার কারণে এখানে উন্নয়নের কোনো ভারসাম্য ছিল না। জি, হ্যাঁ, প্রত্যেকেরই তার এলাকা প্রীতিটা এত বেশি ছিল, যেটা প্রথমত হচ্ছে চোখে পড়ার মতো, দ্বিতীয় হচ্ছে এতে করে সুনামগঞ্জের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ওনারা যদি নির্বাচিত হন, ওনাদের পক্ষ থেকে একজন জবাব দিন যে মানে ওনারা কি ওনার এলাকা দেখবেন না যেখানে প্রয়োজন সেখানে উন্নয়ন করবেন? এটা কি শিশির ভাই ওনাদের সবার পক্ষ থেকে জবাবটা দিবেন না? আচ্ছা, না সবাই তার পরিকল্পনা আমি শুনতে চাই। ব্যারিস্টার আনোয়ার, আপনি থেকে শুরু করেন, আমি আপনার পরিকল্পনা একই সাথে শুনতে চাই। এই জায়গায় আমি একটু যুক্ত করি, আনোয়ার ভাই কিন্তু ভাগ্যবান, কারণ আনোয়ার ভাই মানে অটো কিছু মানে পেয়ে গেছেন এই একটা সুবিধাটা, উন্নয়নের সুবিধা। আমি মনে করি এই প্রশ্ন আমার ক্ষেত্রে খুব সিরিয়াসলি প্রযোজ্য। আমি বুঝতে পারছি আপনি কি ইঙ্গিত করেছেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হয়েছে, সেটা কিন্তু সুনামগঞ্জ সদরে হয়েছে, মাস্ট আন্ডারস্ট্যান্ড। এবং যে সদরে হয়েছে এইটার সুবিধাভোগী হচ্ছে সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, সবাই। ওকে, সুনামগঞ্জে ইউনিভার্সিটি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা হবে আসানমারার পূর্ব দিকে। সেটার সুবিধা টানাটানি আছে, কিন্তু না, টানাটানি থাকুক, সেটা তো অযৌক্তিক টানাটানি তো হইতে পারে। সেইটা সুবিধাভোগী কারা হবে আপনি বলেন ভাই? একটা সুনামগঞ্জ শহরের মধ্যে আপনি ইউনিভার্সিটি করবেন? আপনি দেখেন পৃথিবীর সব দেশে ইনক্লুডিং বাংলাদেশ ইউনিভার্সিটি হয় 2 কিলোমিটার ভিতরে সবগুলা। প্লিজ লেট মি ফিনিশ। তো এই যে ইউনিভার্সিটি হচ্ছে, সেই ইউনিভার্সিটির সুবিধাভোগী সুনামগঞ্জ সদর হবে বেশি। কেন জানেন? সুনামগঞ্জ সদর থেকে সেই ইউনিভার্সিটিতে যাইতে লাগবে মাত্র 10 মিনিটস, 10 to 15 মিনিটস। আপনি বলেন 15 মিনিটসের দূরত্বের জায়গায় ইউনিভার্সিটি হওয়া উচিত নাকি আপনার বাসার পাশে হওয়া উচিত? এবং সেটা যেখানে হবে সেটা সুবিধা শুধু সুনামগঞ্জ সদর পাচ্ছে না, এটা পাচ্ছে দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, আপনার জগন্নাথপুর, ছাতকের। আমরা একদম শেষের দিকে, যদি আপনি 30 সেকেন্ডে আপনার একটু প্ল্যান যদি আমাদের সামনে প্রকাশ করেন। আমার প্ল্যান হচ্ছে যে প্রথমত আপনি যেহেতু যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানেই থেকে আমি শুরু করতে চাই। আমার প্ল্যান স্বাস্থ্য সেবায় আমি আমার প্ল্যান বলেছি, আমি অ্যাম্বুলেন্স সেবা চালু করব 24 আওয়ার্স। শিক্ষার ক্ষেত্রে আমি বিশেষ সুবিধা তৈরি করব, সেটা হচ্ছে আমার একসময় লন্ডন কানেকশন বেশি। আমি বিগত বছরগুলোতে আমি বিদেশে ছিলাম, লন্ডনে ছিলাম। আমি এসেছি এই দেশে খুব বেশি দিন হয়নি, 8-10 বছর হয়েছে। সেই ক্ষেত্রে লন্ডনে আমার বিরাট কানেকশন রয়েছে। আমি লন্ডনে ইন্টিগ্রেটেড ছিলাম, লন্ডনে আমি মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে ইনভলভ ছিলাম, লন্ডনে আমি একটি বারা কাউন্সিলে আমি মেয়র ইলেকশন করেছি। সেই হিসাবে আমার যে কানেকশন রয়েছে, সেই কানেকশন থেকে আমি শিক্ষার ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করতে চাই আমার উপজেলায়, সেখানে আমি দূর শিক্ষণের ব্যবস্থা করব, আমি ডিজিটাল এডুকেশনের ব্যবস্থা করব, যেখান থেকে আমাদের দেশের যারা ওখানে শিক্ষিত মানুষ হয়েছে, বাংলাদেশের বিশেষ করে আমার জগন্নাথপুর হচ্ছে সবচেয়ে বেশি বিলাত অধ্যুষিত এলাকা, সেখানে যারা এই যে জেনারেশন অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে প্রসিদ্ধ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এবং তারা দেওয়া সেট আপ ব্রিজ বিটুইন বাংলাদেশ এন্ড লন্ডন। আমি তাদেরকে দিয়ে দূরশিক্ষণের ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ। লম্বা পরিকল্পনা। যদি শওকত ভাই একটু শর্ট করে যদি একটু বলেন যে আপনি কিভাবে চান, এই এলাকাকে কিভাবে আপনি দেখতে চান? আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, আমি প্রথমত জেলা সদরে যেহেতু থাকি, আমরা মনে করি জেলার নামে যে প্রতিষ্ঠানগুলো আসবে জেলা সদরে অবস্থান করা উচিত। এবং প্রতিটি নির্বাচনী এলাকা যার যে আছেন, আমি আমার নির্বাচনী এলাকা প্রথমে জেলা সদরের বাড়ি, জেলা সদর হেডকোয়ার্টার হিসাবে, আমার নির্বাচনী এলাকা জেলা হিসাবে। কিন্তু জেলাতে থাকতে হবে। আমাদের বক্তব্য প্রতিটা অঞ্চলেই গড়ে উঠুক, আমাদের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠুক, আমার সুনামগঞ্জ হোক। আমরা যেহেতু এই এলাকার জনগণ, যে নির্বাচনী এলাকার জনগণ, আমার জনগণের প্রাধান্য আমি দেবো। রাস্তাঘাট করব, শিক্ষা ব্যবস্থা করব, শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা প্রাধান্য দেব। আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নত করবো। যোগাযোগ ব্যবস্থা না হলে মানুষের মন পরিবর্তন হয় না। আমরা এই যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থান করতে হবে। ব্যক্তি উদ্যোগী হোক, তবে ব্যক্তি উদ্যোগী করলে কর্মসংস্থানটা সবচেয়ে এফেক্টিভ হবে, কারণ জনগণ এটা পাবে। বাংলাদেশ সরকারের আমি আশা করি আপনাদের আমাকে এই সুযোগ দিয়েছেন, আমরা আমাদের ভাবনা জনগণকে প্রচার করতে পারছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ। এবং উপস্থিত আমার দুই
জি, অনেক ধন্যবাদ প্রাণজীবী তাদের ব্যারিস্টার ধন্যবাদ। শিশির মনির। একই সাথে আপনাকে এই প্রশ্নের সাথে সাথে আমি একটু জুড়ে দিতে চাই যে আপনার যেহেতু জামায়াত ইসলামী থেকে আপনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে আমরা জানলাম, আমি নিজে ফিজিক্যালি গিয়েছি এক সময়, সেখানে দেখেছি প্রচুর সনাতন ধর্মের মানুষ এবং 40% ভোটারই হচ্ছে সম্ভবত সনাতন ধর্মের। তাদেরকে কিভাবে, মানে আপনাদের আসলে প্রতিশ্রুতিটা কি, তাদেরকে কিভাবে কনভিন্স করছে, মানে এটা কিউরিওসিটি। যেমন ধরেন আমরা হাসপাতাল বানাবো, সকল ধর্মের লোকেরই তো হাসপাতাল দরকার। আমরা রাস্তাঘাট বানাবো, সকল ধর্মের লোকেরই রাস্তাঘাট দরকার। আমরা স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাবো, সকল ধর্মের লোকদেরই দরকার। আমরা বেকার সমস্যার সমাধান করব, সকল ধর্মের লোকেরই বেকার সমস্যার সমাধান করা দরকার। তাহলে এখানে আমি মনে করি আমাদের এখানে ধর্মীয় পার্থক্য কোনো এজেন্ডাই না, কোনো ইস্যুই না। ইস্যু হলো কে আসলে সমস্যার সমাধান করতে পারবে আর কে পারবে না, এটাই মূল ইস্যু। আচ্ছা, এবং আমাদের এই দিরাইশাল্লাহ রাজনীতিতে কখনোই কোনো দল কোনো মূল ইস্যু ছিল না, ব্যক্তি ছিল ইস্যু। এমন হয়েছে এক ব্যক্তি যে দলই গেছেন সেই দল থেকেই তিনি এমপি নির্বাচিত হয়েছেন। জি। আবার এমনও হয়েছে বড় বড় দলের লোকেরা ওখানে 5,000 ভোটও পান নাই। আচ্ছা, ফলে ওখানে আসল ইস্যুটা দল নয়, আসল ইস্যুটা হলো ওই এলাকার মানুষ কাকে অ্যাকসেপ্ট করছে, এটাই মূল বিষয়। আচ্ছা, আর ফোর্থ কথা হলো, আমি বলছি আমি একটা বিকল্প নতুন রাজনৈতিক কালচার গড়ে তুলতে চাই। তার মধ্যে প্রথম হলো, আমি যদি নির্বাচিত হই, যিনি পরাজিত হবেন তাকেও আমি সকল কমিটিতে অংশগ্রহণ করাবো, এবং যে বা যারা এখানে নির্বাচিত হবেন না তাদেরকেও আমি বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত করব। আচ্ছা, এবং আমি মনে করি সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে আমি নির্বাচিত হলে 299 আসনের লোকেরা দিরাইশাল্লাহর রাজনৈতিক কালচার থেকে নতুন কিছু শিক্ষার সুযোগ পাবে। তার একটা এক্সাম্পল আমি এইবার ইলেকশনে ঘটাবো। সেটা কি, আমাদের যে সমস্ত নির্বাচনী জনসভার আয়োজন করব, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমরা আমাদের নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিব। আচ্ছা, আর জনগণকে আমরা বলবো এই দুই প্রার্থীর মধ্যে কোনজন ভালো আপনারা সিলেক্ট করে নেন। আমি আসলে রাজনীতিতে এসেছি পুরাতন রাজনৈতিক কালচারের ঘানি টানার জন্য নয়, আমি এসেছি ইচ্ছা করে নতুন এক্সাম্পল সাপোর্ট করার জন্য। এই নতুন এক্সাম্পল যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমার এই অট্টালিকার জীবন ছেড়ে গ্রামে গঞ্জে ঘোরার কোনো অর্থ হয় না। আমার নির্বাচনী ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি, আগামীতেও চেষ্টা করব, যে এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে এক টেবিলে বসে আলোচনা হয়, এক টেবিলে বসে খাওয়া দাওয়া হয়, কিন্তু একজন আরেকজনের প্রতিযোগিতা করে। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত মানুষের বিজয় হয়। আমি হেরে গেলেও আমার কোনো আপত্তি নাই, মানুষের বিজয় হলেও আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমরা শেষ করছি একেবারেই, যদি 30 সেকেন্ডে ভাই আপনি যুক্ত করেন। না, আমি তো ওনাদের তো সবারই প্রতিশ্রুতিগুলা আমাদের জন্য খুবই কল্যাণকর। আমরা যে প্রতিশ্রুতি ওনারা যেটা দিয়েছেন, আমরা আগামীতে সুনামগঞ্জবাসী সেটার বাস্তবায়ন চাই। অনেক ধন্যবাদ, কথা পরিষ্কার। এই সুনামগঞ্জ, এই যে একজন একটু আগে বলছিলেন যে হাওড়ের রাজধানী, এই সুনামগঞ্জ বাংলাদেশের এত সুন্দর ভূপ্রকৃতি। আমরা ঢাকা থেকেও বা সুনামগঞ্জের বাইরে থেকে আসি, সুনামগঞ্জের সৌন্দর্য দেখে চলে যাই। এখানকার ভেতরের মানুষের কান্না, এখানকার মানুষের বঞ্চনার যে কথা, সেটা শোনার সুযোগ হয় না। আজকে আপনারা যেসব প্রশ্ন করেছেন, এখানে যারা ভবিষ্যতে এখানকার জনপ্রতিনিধিত্ব করবেন, নিশ্চয়ই তারা এগুলো কনসিডারেশনে আনবেন। এবং বেশ সবচাইতে বড় ব্যাপার হচ্ছে সুনামগঞ্জের মানুষ, এই যে সম্প্রীতি, এইটা বাংলাদেশের অন্য জায়গায় খুব কমই আমি দেখেছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা খুব কম জায়গায় দেখেছি। আপনারা সেটা বজায় রাখবেন। আগামীকাল অন্য কোনো জেলায় দেখা হবে। আজকে সুনামগঞ্জ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা।